জানাচ্ছি এটিএন বাংলা এসআরএস ইন্টারন্যাশনাল বিউটি প্রেজেন্স টার্নিং পয়েন্টে। আমি অহনা তাসনিম খান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকেও বেশ এখনকার সমসাময়িক যে বিষয়টা নিয়ে সবার আগ্রহ সেরকমই একটি বিষয়, ডাকসু নির্বাচন 2025 প্রত্যাশা এবং চ্যালেঞ্জের জায়গাটা কোথায়, সেই জিনিসগুলো শুনবো। দীর্ঘ 6 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন বলেই আমরা যেটাকে চিনি, সেটা নিয়ে আসলে ছাত্রদের ভেতর বেশ একটা আগ্রহ, বেশ একটা প্রত্যাশার জায়গা। এবং এই ছাত্র নির্বাচন নিয়ে কিন্তু খুবই সম্প্রতি নানান রকম ঘটনা ঘটে গেল, ক্যাম্পাসেও কিন্তু নানান রকম ঘটনা দেখতে পাওয়া গেছে। তো সেগুলো আসলে চ্যালেঞ্জের জায়গাটাকে আরও বেশি শক্তপোক্ত করে এবং তারপরও কিন্তু ডাকসু নির্বাচন হচ্ছে। এটাই হলো আসল, যে যারা এখনও পদপ্রার্থী তারা আসলে অটলভাবে টিকে থেকে ডাকসু নির্বাচনটা হওয়াতে সমর্থ হয়েছেন। এবং এখন আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলতে দুজনকে ডেকেছি, চলুন পরিচয় করে দিই তাদের সাথে। শুরুতে আমাদের সাথে আছেন তানভীর আল হাদি মায়েদ, তিনি এজিএস পদপ্রার্থী, জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল ডাকসু। অনেক অনেক স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। তার পাশে আছেন মোহাম্মদ মহিউদ্দিন খান, তিনি এজিএস পদপ্রার্থী, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ডাকসু। অনেক অনেক স্বাগত জানাই। ধন্যবাদ। আজ ডাকসু নির্বাচনের দেখা যাচ্ছে যে 6 বছর পরে আসলে এই নির্বাচনটা হচ্ছে। এর মধ্যে এক সময় মনে হচ্ছিল যে ডাকসু নির্বাচন হবেই না, ক্যাম্পাসে এত রকম মিছিল নানান কিছু হচ্ছে। তো এখন যেহেতু দুজনেই ভিন্ন দুটি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমি একটু অনুভূতিটা দিয়েই শুরু করতে চাই। ডাকসু নির্বাচন নিয়ে আপনার অনুভূতি কি? একজন রাজনৈতিক কর্মী হিসেবে নয়, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি অত্যন্ত আনন্দিত যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ একটি ঘটনা আমি দ্বিতীয়বার প্রত্যক্ষ করতে যাচ্ছি আমার বিশ্ববিদ্যালয় জীবনে। এবং 5 আগস্ট পরবর্তী সময় থেকেই শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ উদ্দীপনা ছিল ডাকসু নির্বাচন নিয়ে, তাদের চাহিদাও ছিল। আমরাও দাবি জানিয়েছিলাম সুষ্ঠু ডাকসু নির্বাচনের জন্য। সেই পরিপ্রেক্ষিতেই আজকে আসলে আমাদের সামনে এসে হাজির হয়েছে 9 সেপ্টেম্বর আগামী ডাকসু নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সাথে আমরা অত্যন্ত আনন্দের সাথে ডাকসু নির্বাচন উদযাপন করার চেষ্টা করছি এবং আশা করি 9 সেপ্টেম্বর আমরা একটি সুষ্ঠু অবাধ ডাকসু নির্বাচন দেখতে পারবো। বিশ্ববিদ্যালয়ে তাহলে একটা ঈদ আবহ তৈরি হয়েছে কিনা মহিউদ্দিন, শুনতে চাই অনুভূতি। জি, ডাকসু নির্বাচন আমরা পেয়েছিলাম, আমরাই প্রথম ব্যাচ ছিলাম 2019 সালে, যখন আমরা প্রথম বর্ষে এসেই ডাকসু নির্বাচন পেয়েছিলাম এবং এবার পাচ্ছি। ফলে আমরা যেটা দেখেছি যে ডাকসু নির্বাচন হলে ক্যাম্পাসে কোন পরিবর্তনগুলো আসে, ছাত্র নেতারা শিক্ষার্থীদের কাছে যান, তাদের অভিযোগগুলো শোনেন। এবং আমরা 2019 সালের নির্বাচনের পর দেখতে পেয়েছি যে ক্যাম্পাসগুলোতে তুলনামূলকভাবে কথা বলার স্পেসটা বেড়েছিল। অবশ্যই ডেমোক্রেটিক স্পেস ছিল না ক্যাম্পাসে, কিন্তু কিছু অ্যাক্টিভিজম শুরু হয়েছিল এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে। ফলে এখনও আমরা মনে করি যে ক্যাম্পাসের যে গণতান্ত্রিক পরিবেশ সেটা যদি বজায় রাখতে হয়, সহাবস্থানের যে রাজনীতি সেটা যদি শুরু করতে হয়, তাহলে অবশ্যই ডাকসু নির্বাচনের মাধ্যমেই সেটা শুরু হতে হবে। কারণ ডাকসু নির্বাচনে যারা ভোট প্রদান করেন এবং যারা এখানে প্রার্থী থাকে সকলেই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এবং তাদের অংশগ্রহণে যখন এর ধরনের একটা লেজিটিমেট প্ল্যাটফর্ম বের হয়ে আসবে তখন সেটা সবার কথা বলবে, এটা আমি মনে করি। এবং এর ফলে যেহেতু ছাত্র সংগঠনগুলো কাজ করছে শিক্ষার্থীদের জন্য, এটা সত্য, কিন্তু এর বাইরেও অনেক স্টুডেন্ট রয়েছে যাদেরকে রিপ্রেজেন্ট করার আসলে কেউ নাই। কিন্তু ডাকসু যদি বাস্তবায়িত হয় তাহলে সবাইকে রিপ্রেজেন্ট করতে পারবে। এই জায়গাটা থেকে শিক্ষার্থীরা ডাকসু নির্বাচন যাতে বাস্তবায়িত হয় এটা নিয়ে অনেক বেশি উচ্ছ্বসিত। বাহ, চমৎকার। হাদি, আপনার কাছে যেটা জানতে চাই যে ডাকসুকে কিন্তু মিনি পার্লামেন্ট বলি আমরা, এবং অনেক বিখ্যাত রাজনীতিবিদ কিন্তু ডাকসুর মাধ্যমে উঠে এসেছেন। যখন আপনারা রাজনীতিতে এসেছেন তখন কি আশা করেছিলেন যে ডাকসু নির্বাচন হবে, আপনারা নির্বাচন করতে পারবেন? আসলে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমার রাজনীতির পথটাই শুরু হয়েছে ডাকসুকে কেন্দ্র করে। 2019 সালে যেই মুহূর্তে আমরা ক্যাম্পাসে ঢুকি তখনই ডাকসুর আমেজ শুরু হয় এবং দীর্ঘদিন যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল প্রবেশ করতে পারতো না। এবং ডাকসু উপলক্ষে 2019 সালের ফেব্রুয়ারি মাসে ছাত্রদল ক্যাম্পাসে প্রবেশ করে এবং আমি ওই দিন থেকেই রাজনীতিতে অংশগ্রহণ করি। সুতরাং একজন প্রথম বর্ষের বালক হিসেবে আমার মনের মধ্যে অবশ্যই ছিল যদি আরও ক্যাম্পাস জীবনে আরও কখনো সুযোগ হয় ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করা এবং নিজেকে শিক্ষার্থীদের প্রতিনিধির আসনে দেখার মনোবাসনা তো অবশ্যই ছিল। বাহ, চমৎকার। এবং সেটা অবশেষে পূরণ হতে যাচ্ছে এবং দিন তারিখ ধার্য হয়ে গেছে। সবকিছু মিলে যেটা হচ্ছে যে অবশেষে এই জায়গাটা হচ্ছে। তারপরও মহিউদ্দিন, আপনার কি মনে হচ্ছে যে এখনো কিছু সামনে চ্যালেঞ্জ আছে এবং আপনার রাজনীতিতে আসার কারণটার সাথে রিলেট করে আসলে কথাটা শুনতে চাই? দেখুন, আপনি যেটা বলেছেন যে মিনি পার্লামেন্ট, অবশ্যই ডাকসু পরবর্তী যে লিডারশিপ তৈরি করবে সে জায়গায় কাজ করবে এবং এটা একটু বড় জায়গা, বড় সুযোগ তৈরি করে দেয় একজন স্টুডেন্টকে তার লিডারশিপ ফ্লারিশ করার জন্য। কিন্তু একই সাথে এটার যে অতি রাজনৈতিক নেচার সেটা থেকেও আমরা মনে করি যে বের হয়ে আসা উচিত। কারণ এইটা
যদি থাকে, যদি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নই এটার মূল উদ্দেশ্য হয়, তাহলে এটা কার্যকর হবে না। এই কারণে আমি মনে করি যে এটাকে যে মিনি পার্লামেন্ট আকারে দেখা হচ্ছে, এটা অবশ্যই লিডারশিপ এবং এখানে অবশ্যই রাজনৈতিক যেই দাবি দেওয়া এসব জড়িত। কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যখন দাবি দেওয়া নিয়ে যায়, আমরা সেটা রাজনৈতিকতাই পর্যবেসিত হয়, কিন্তু জাতীয় রাজনীতির সাথে এটাকে যেভাবে মিলানো হয়, আমার মনে হয় যে এখান থেকে একটু বের হয়ে আসার সুযোগ এসেছে। আর আসলে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার যে স্বপ্ন সেটা ছিল কিনা, সেটা তো অবশ্যই ছিল, এবং সেইটার উদ্দেশ্যেই আমরা আন্দোলন করেছি বিভিন্ন সময়, এবং বিশেষ করে সর্বশেষ জুলাইয়ের যে আন্দোলন, সেই জুলাইয়ের আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দাবি ছিল সেটি হচ্ছে যে গণতান্ত্রিক একটা পরিবেশ, শুধুমাত্র ক্যাম্পাসে নয়, সারা দেশে। ফলে আমরা মনে করি যে আমরা যদি ডাকসু নির্বাচনটাকে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পারি এবং এটা যদি গণতান্ত্রিক প্রক্রিয়া এখান থেকে শুরু হয়, পরবর্তী সময় সারা দেশেই এর প্রভাবটা পড়বে। যেহেতু আমরা রাজনীতির সাথে জড়িত, ফলে এই সংগ্রামটাতে আমরা অবশ্যই অংশগ্রহণ করতে চাই, এবং আমার সে ধরনের ইচ্ছা আগে থেকেই ছিল। তানভীর, এদিকে একটা দল আছে ক্যাম্পাসে যারা কিনা বলছেনই যে ক্যাম্পাসে তারা ছাত্র রাজনীতি চাচ্ছেনই না, এবং ক্যাম্পাসে এই ধরনের ছাত্র রাজনীতি হওয়ার আর প্রয়োজন নেই। তো সেই ক্ষেত্রে এখন আসলে শিক্ষার্থীদের মধ্যে কেমন অনুভূতি, উত্তেজনা, বা যারা আসলে নির্বাচন চাইছিলেন না, যারা ডাকসু নির্বাচন হোক না বলছিলেন, তারা এখন সেভাবে কিভাবে রিয়াক্ট করছেন? ক্যাম্পাসে কেমন অবস্থা? আসলে কোনো পক্ষই ডাকসু নির্বাচনের বিরোধিতা করেনি, কারণ শিক্ষার্থীদের বৃহৎ অংশের মতামত ছিল ডাকসু নির্বাচনের পক্ষে। সুতরাং কেউই প্রত্যক্ষভাবে, বেশিরভাগ মানুষ করেননি। জি, করেননি। আমরা মনে করি যে শিক্ষার্থীরা যে পরিবেশ চেয়েছিলেন, গণতান্ত্রিক পরিবেশ, সেই পরিবেশ আমাদের কাছে আসন্ন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বিরোধী একটা আলোচনা ছিল, কিন্তু আমরা জাতীয়তাবাদী ছাত্র দল যে চিন্তা ভাবনা, যে মানসিকতা লালন করে রাজনীতি করে, সেই জায়গা থেকে আমরা আমাদের তার সেই মতামতের বিরুদ্ধে দাঁড়িয়েছি, এবং আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম ক্যাম্পাসে অব্যাহত রেখেছি। আমরা আমাদের কমিটি ঘোষণা করেছি, আমরা আমাদের প্যানেল ঘোষণা করেছি, সব কিছুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করেছে। এবং আপনি যদি ক্যাম্পাস বিষয়ে জেনে থাকেন, আমাদের যে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা ক্যাম্পাসে আছেন, ডাকসু বিষয়ে কাজ করছেন, আমাদের প্যানেলগুলো অত্যন্ত ভালো অবস্থানে আছে, শিক্ষার্থীদের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত আন্তরিক, এবং মাঠ পর্যায়ে রাজনীতিতে দীর্ঘদিন থাকার কারণে আমাদের কিন্তু শিক্ষার্থীদের সাথে একটা সম্পর্কের দূরত্বটা আমাদের অন্য যে কারো চাইতে কম। সুতরাং আমরা আশাবাদী যে শিক্ষার্থীদের মধ্যে যারা একটা অংশ ছিল যারা আসলে আমাদের বিরোধিতা করতেন, আমরা মনে করি তাদেরকে পেরিয়ে আমি এটাও জানতে চাই যে আসলে ঢাকা ভার্সিটির রাজনীতি আসলে খুব গুরুত্বপূর্ণ। যারা চাইলেন না যে নির্বাচন হোক, তারা আসলে কেন, কি কারণে ছাত্র রাজনীতির অপোজ করতে পারেন? তাদের মেন্টালিটিটা ছাত্র রাজনীতির থেকে উঠে গেল কেন, সেটা একটু যদি বলতেন। ছাত্র রাজনীতি আসলে তারা যেটা তাদের মনস্তত্ত্বে যেটা ছিল, আমি মনে করি সেটা ছিল ছাত্র লীগ নামক সন্ত্রাসী সংগঠনটি যে ধারায় রাজনীতি করেছেন, সেই ধারাটাকে তারা হয়তো ছাত্র রাজনীতির ধারা বলতে বুঝতেন, এবং তাদের মধ্যে একটু ট্রমা কাজ করতো। তাছাড়া ক্যাম্পাসের মধ্যে আরও অনেকে ছিল যারা গোপন তৎপরতা চালাতো ক্যাম্পাসগুলোতে, হলগুলোতে। সেই ক্ষেত্রে যদি যারা প্রকাশ্যে রাজনীতি করছে, যারা আমরা প্রকাশ্যে মাঠে রাজনীতি করছি দীর্ঘদিন যাবত, তারা যদি অনুপস্থিত থাকে ক্যাম্পাস বা হলে, তাহলে তারা হয়তো কিছুটা সুবিধা পেতেন। সেইখান থেকে দাঁড়িয়ে দুইটা পক্ষ, যারা আসলে প্রকৃত সাধারণ শিক্ষার্থী, যারা আসলেই ছাত্রলীগের অপরাজনীতিকে ভয় করেন, তাদের একটা অংশ, এবং যারা গুপ্ত রাজনৈতিক তৎপরতা চালাতেন, তারা নিজস্ব সুবিধার স্বার্থে হয়তো সাধারণ শিক্ষার্থীদের মোটিভেট করার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা ব্যর্থ হয়েছেন বলে আমি মনে করি। মহি, আমি জানতে চাই ছাত্র রাজনীতি আসলে ক্যাম্পাসে কেন প্রয়োজন, এবং এটা বন্ধ হয়ে গেলে আসলে ক্যাম্পাসে কি কি ধরনের অসুবিধা দেখা যেতে পারে, এবং ঢাকা ভার্সিটিতে ডাকসু নির্বাচন কেন অতি সত্বর হয়ে যাওয়া দরকার? এখন এখানে একটা বিষয় ক্লিয়ার করা দরকার, যে যারাই ছাত্র রাজনীতি চাননি তারাই যে ডাকসু চাননি, বিষয়টা এরকম না। এটা আলাদা আলাদা দুইটা গ্রুপ। এবং যারা ছাত্র রাজনীতি চাননি, তারা অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি তারা জেনারেল স্টুডেন্ট, যাদের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই, এবং তারা এটা চাননি। আমার সহবক্তা বলেছেন যে তাদের এক ধরনের ট্রমা ছিল। ছাত্র রাজনীতি আসলে কি রকম হবে এইটার কোনো ফ্রেমওয়ার্ক আমরা তাদের কাছে উপস্থাপন করতে পারেনি। এটা উপস্থাপন করেছে ছাত্রলীগ, যেটার মূল এজেন্ডাই ছিল শিক্ষার্থীদের উপরে নির্যাতন চালানো। ফলে তারা এই রাজনীতি নিয়ে বিরূপ একটা মনোভাব পোষণ করতেন, এবং অনেকে এখনো করেন। আমরা চেষ্টা করছি যে এটা থেকে তাদেরকে বের করে নিয়ে আসার জন্য। আর ডাকসু যারা চাননি, তারা আলাদা আরেকটা গ্রুপ, যারা মনে করেছেন যে তারা স্টুডেন্টদের সাথে তাদের যে নর্মাল ইন্টারেকশন সেটা থেকে তারা বিচ্ছিন্ন, তাদেরকে শিক্ষার্থীরা চান না, এই ধরনের যে গ্রুপটা আছেন, তারা অবশ্যই ডাকসুর বিরোধিতা করেছেন। এখন রাজনীতি আসলে কেন দরকার ক্যাম্পাসে? দেখুন, প্রত্যেকের আলাদা আলাদা তার রাজনৈতিক চিন্তা এবং মতাদর্শ থাকবে। আমরা মনে করি যে কাউকে যদি এভাবে তার স্পেসটা সংকুচিত করা হয়, যে তার সেই পলিটিক্যাল মতামত সে প্রকাশ করতে পারবে না, তাহলে বরং এই জিনিসটা
পরবর্তী সময়ে, এখনই না হলেও পরবর্তী সময়ে বেশ কিছু সমস্যা তৈরি করতে পারে, এবং আমরা সেটা দেখেছি বিভিন্ন সময়ে। তো তাদেরকে যে ডেমোক্রেটিক স্পেস, সেই স্পেসটা দিতে হবে, তাদেরকে অ্যাক্টিভিজমের সেই সুযোগটা দিতে হবে, কিন্তু একই সাথে আবার এটা নিশ্চিত করতে হবে যে তাদের সেই মতামত বা তাদের সেই অ্যাক্টিভিজম আরেকজনের উপরে কোনো ধরনের ক্ষতিকর প্রভাব ফেলছে কিনা। এটা যদি না ফেলে তাহলে তো এই ধরনের গণতান্ত্রিক যে চর্চা, সেই চর্চার কোনো ধরনের রেস্ট্রিকশন থাকার কথা না সাংবিধানিকভাবে এবং দেশের যে আইন, সেই আইন অনুযায়ী। জি তানভীর, এদিকে আমরা যেহেতু টেলিভিশনে আছি, সবাই আমাদেরকে দেখছে, অনেকে বলেন যে ক্ষমতায় আসার আগে আপনারা অনেক প্রতিশ্রুতি দেন, তারপরে নাকি বদলে যায়, এরকম নানান ঘটনাতে আমরা রেকর্ড করে রাখতে চাই যে কি কি প্রতিশ্রুতি আপনারা ছাত্রদের জন্য দিচ্ছেন। প্রতিশ্রুতি দেওয়া নির্বাচনের একটা অংশের মধ্যেই পড়ে, এবং যারা আমাদের ভোটার তারা অবশ্যই জানতে চান যে আমরা কি করতে চাই শিক্ষার্থীদের জন্য। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল থেকে আমরা আসলে বৃহৎ পরিসরে যদি আমি এক লাইনে বলি, তাহলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি রাজনৈতিক ক্যাম্পাস নয়, একটি একাডেমিক ক্যাম্পাস হিসেবে দেখতে চাই। সেই একাডেমিক ক্যাম্পাস হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিনির্মাণের জন্য যা যা করতে হয়, যা যা করা প্রয়োজন, জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল থেকে যদি আমরা নির্বাচিত হই, কেউ একজন যদি নির্বাচিত হয়, তাহলে সে সেটা করার জন্যই কাজ করবে। এর মধ্যে আপনি ধরতে পারেন একাডেমিক বিষয়গুলো রয়েছে, গবেষণা খাতের গুরুত্ব দেয়া, শিক্ষক নিয়োগ পদ্ধতি নিয়ে কাজ করা, শিক্ষক মূল্যায়নের বিষয় রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যে ভর্তি প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আরও একটু সংস্কার করা দরকার। এগুলো হচ্ছে বেসিক একাডেমিক এরিয়া, এগুলোতে আমাদের কাজ করার ইচ্ছা আছে। এবং বিশেষ করে নারী শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে সমস্যা রয়েছে হলগুলোতে, আমরা সেই সমস্যাগুলো সমাধান করতে চাই। উভয়েরই পুরো ক্যাম্পাসেই আবাসন সংকটের সমস্যা রয়েছে, আমরা সেটারও সমস্যা সমাধান করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের এত মেধা দিয়ে ভর্তি হওয়ার পরে, তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার পরে ভর্তি হওয়ার পরেও তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ন্যূনতম পুষ্টি সমৃদ্ধ খাবার পান না। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়, লজ্জার বিষয়। আমরা মনে করি আমরা এই সমস্যাটাও শক্ত হাতে সমাধান করতে চাই। বেশ চমৎকার। এদিকে মহিউদ্দিন আছেন, আপনি ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে এজিএস প্রার্থী, আপনার প্যানেল থেকে প্রতিশ্রুতিগুলো কি কি? প্রতিশ্রুতি যেগুলো দেওয়ার, সেগুলো আমরা ফর্মাল ইশতেহারের মাধ্যমে দিব। আমি ব্যক্তিগতভাবে যেটা চাই সেটা হচ্ছে যে ডাকসুর নিয়ে কেন এত বেশি এক্সপেকটেশন। এটার কারণ হচ্ছে যে ডাকসু নিয়মিত হয় না, এবং ডাকসুর যে আসলে কার্যপ্রণালী এবং কার্য বিবরণী, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানি না। যদি জানতাম তাহলে ডাকসু নিয়ে এত বেশি এক্সপেকটেশন যে ডাকসু নির্বাচন হলে পুরো বিশ্ববিদ্যালয় পরিবর্তিত হয়ে যাবে, এই এক্সপেকটেশনটা আমার মনে হয় যে শিক্ষার্থীদের ভেতরে থাকতো না, কারণ এটার যে নির্বাহী ক্ষমতা এটা অনেক কম। কিন্তু এরপরেও আমরা যেটাতে মূল ফোকাস করব সেটা হচ্ছে যে ডাকসু নির্বাচন হয়ে যাওয়ার পরে ডাকসুর যেই অভ্যন্তরীণ বিষয়গুলো রয়েছে, যেই জিনিসগুলো প্রবলেমেটিক, সেটাকে চেঞ্জ করা। এবং এটার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এইটার যে রাজনৈতিক নেচার, সেটা থেকে এটাকে ফিরিয়ে নিয়ে আসা। ডাকসু মূলত কো কারিকুলার একটা কার্যক্রম, যেটা বিশ্ববিদ্যালয়ের যে কোনো একাডেমিক কার্যক্রমের পাশাপাশি নিয়মিত চলার কথা, সেই জায়গায় আমরা দেখেছি যে এটাকে এক ধরনের রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমাদের সর্বপ্রথম কাজ হবে যে এই অতি রাজনৈতিক নেচার থেকে বের হয়ে এসে ডাকসুকে কিভাবে শিক্ষার্থীদের স্বার্থে ব্যবহার করা যায় এবং তাদের জন্য ভয়েস হয়ে ওঠা যায়, এটা হবে আমাদের মূল উদ্দেশ্য। বেশ চমৎকার। এদিকে সার্বিকভাবে জাতীয় রাজনৈতিক পরিস্থিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ডাকসু নির্বাচন অনুষ্ঠানের জন্য কতটা অনুকূল রয়েছে, তানভীর আপনি কি মনে করেন? আমি মনে করি সম্পূর্ণ অনুকূলে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আপনি দেখেছেন 5 আগস্ট পরবর্তী সময়ে সারা বাংলাদেশে দেশব্যাপী নানা ধরনের অরাজকতার মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা যথেষ্ট নিয়ন্ত্রিত ছিলেন, এবং তারা আত্মনিয়ন্ত্রণের মাধ্যমেই ক্যাম্পাসকে একটি ডাকসু নির্বাচনের প্রতিকূল পরিবেশ তৈরি করেছেন। আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে যতটা না শক্তিশালী, তার চেয়ে বেশি শক্তিশালী যারা আমরা ছাত্ররা নির্বাচন চাই তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। যেহেতু আমরা ডাকসুর মাঠে সবাই নেমে গেছি এবং তারিখ ঘোষণা হয়েছে, আমরা বিশ্বাস করি 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে জাতীয় বিষয়গুলো অত্যন্ত মেজর হিসেবে বিবেচিত হবে না বা কোনো প্রভাব ফেলবে না। সেটাই আশা করা যাচ্ছে। তবে একটা প্রশ্ন ছিলই আগে যে জাতীয় নির্বাচন আগে হবে না ডাকসু নির্বাচন আগে হবে, তো অবশেষে ডাকসু আগে হচ্ছে, পরে জাতীয় নির্বাচন হলে সেটাতে আপনার কোনো প্রভাব পড়বে না এটাই ভাবছেন আপাতত? জি অবশ্যই, আমরা মনে করছি বাংলাদেশের মানুষ দীর্ঘ 17 বছর যাবৎ তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। ডাকসুর মাধ্যমে আমরা প্রথম দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ সমাজ গণতান্ত্রিক অধিকার চর্চা করবে, তার মাধ্যমে তাদের জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হবে ইনশাআল্লাহ। জি।
ঠিক আছে। এদিকে আমি জানতে চাই মহিউদ্দিন, বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য ডাকসুর দায়িত্ব যেটা বলছিলেন, যেটা খানিকটা লিমিটেশন আছে, নির্বাহী ক্ষমতা আসলে এত না, তো ক্ষমতার যে পরিধি দেয়া আছে সেই পরিধি যে যথার্থ নেই, আসলে কি করলে যথার্থ হবে সেটা একটু শুনতে চাই। দেখুন, আমরা এটা নিয়ে বারবার কথা বলেছি যে ডাকসুর যে নির্বাহী ক্ষমতা, এটা মূলত এক্সারসাইজ করেন সভাপতি, যিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এটিকে যদি শিক্ষার্থীদের কাছে না দেওয়া হয় তাহলে ডাকসুর যে কার্যক্রম, সেই কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের যে মৌলিক অংশগ্রহণ সেটি নিশ্চিত করা সম্ভব নয়। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি যে সেটা বাস্তবায়িত হয়নি। কিন্তু এরপরে আমরা নির্বাচনে যাচ্ছি, কারণ হচ্ছে যে আমরা যদি এই প্যানেলের এই বডির অংশ হতে পারি, নির্বাচিত বডির অংশ হতে পারি, তখন আমাদের কথা বলার লেজিটিমেট একটা গ্রাউন্ড থাকবে এবং সেই জায়গা থেকে আমরা সেটা কাজ করে যাব। কিন্তু একই সাথে শিক্ষার্থীদের জন্য কাজ করার ক্ষেত্রে আমি মনে করি যে ডাকসুকে যদি কার্যকর করা যায়, আমরা আগের ডাকসু দেখেছি 2019 সালে, সেখানে দেখেছি যে নিজেদের ভেতরে যে ধরনের দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের ফলে শিক্ষার্থীদের কাছে যাওয়াই যায়নি, বা তাদের কাছে যেই ইশতেহারটা দেওয়া হয়েছিল সেই ইশতেহারের কোনো কিছু বাস্তবায়িত হয়নি। ফলে ডাকসুকে যদি কার্যকর করা যায় তাহলেই কেবলমাত্র তাদের যেই দাবি দাওয়াগুলো, বিশেষ করে এটাকে একটা একাডেমিক কো কারিকুলার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করার সুযোগ আছে। এবং মহিউদ্দিন, আপনিও কি মনে করেন কিনা যে জাতীয় নির্বাচন হলে আসলে আপনাদের ডাকসুর ফলাফল যাই হোক না কেন, জাতীয় নির্বাচনের ফলাফল তাতে কোনো প্রভাব ফেলবে কি ফেলবে না? দেখুন, জাতীয় রাজনীতির সাথে ডাকসু নির্বাচন এখন পর্যন্ত জড়িত, আমরা এটাকে বন্ধ করতে চাই, এটা যেমন সত্য, কিন্তু এখন পর্যন্ত জড়িত, এটা স্বীকার করতে হবে। ফলে এই নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়তে পারে, আবার জাতীয় নির্বাচনের যারা অ্যাক্টর আছেন তারাও এখানে ইন্টারফেয়ার করার চেষ্টা করতে পারেন। কিন্তু আমরা মানে দৃঢ় কণ্ঠে জানাতে চাই যে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম যেহেতু এটা, শিক্ষার্থীরাই ডিসাইড করবেন তাদের লিডারশিপ পজিশনে কে আসবেন, কিভাবে আসবেন, এবং যদি কোনো ধরনের অশুভ শক্তি যদি এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে তাহলে শিক্ষার্থীরা সেটার জবাব দেবেন, আমরা তাদের সাথে থাকবো। জি, এবার ডাকসু নির্বাচনের ক্ষেত্রে যেটা দেখা গেল যে জুলাই গণ অভ্যুত্থানে বেশ কিছু নাম উঠে এসেছে এবং তারা এবার প্রার্থী হয়েছে, তো সেটা আসলে নির্বাচনে ভালো ভূমিকা রাখছে নাকি সেটাতে কোনো অসুবিধা আপনারা ফেস করছেন? না, এটা ইতিবাচকভাবেই আমরা দেখছি যে জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করছেন তারা ক্যাম্পাস জুড়ে বেশ আলোচনায় আছেন, এবং এটাই খুবই স্বাভাবিক। যারা শিক্ষার্থীদের পাশে দীর্ঘদিন যাবৎ ছিল, যাদের শিক্ষার্থীদের সুখে দুঃখে তাদের পক্ষে কথা বলেছে, আমরা মনে করি তাদেরকেই ডাকসুতে প্রায়োরিটি পাবে, এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে তাদেরই একটা পরিচিত ছিল দীর্ঘদিন যাবৎ। এটা তো খুবই স্বাভাবিক যে তারা এটা ইতিবাচকভাবে সাড়া পাবেন, এবং আমরা সেটাকে ইতিবাচকভাবেই দেখছি। মহিউদ্দিন, একই ভাবনা? এখন অবশ্যই যারা জাতির মুক্তির জন্য কাজ করেছেন এবং তাদের অলরেডি লিডারশিপ যে কোয়ালিটি সেটা প্রুভেন, ফলে আমরা মনে করি যে যারা জুলাই নেতৃত্ব দিয়েছেন, যারা ফেস হয়ে সামনে ছিলেন, তারা আবার যদি শিক্ষার্থীদের নেতৃত্ব দেন তাহলে সফলভাবে যেই কাজগুলোর কথা তারা বলছেন, যারা বাস্তবায়িত করবেন, তারা এটা বাস্তবায়ন করতে পারবেন, এবং এটাকে আমরা ইতিবাচকভাবে দেখি। এদিকে ঘোষিত সময়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে অনেকে আশঙ্কাও প্রকাশ করছেন, তো সেটা একটু জানতে চাই যে 9 সেপ্টেম্বর 2025 মহিউদ্দিন নির্বাচিত ডাকসু কি দেখতে পারবো ইনশাআল্লাহ? মনে হচ্ছে কনফিডেন্ট আপনারা? দেখুন, আমরা কনফিডেন্ট যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটা 9 তারিখেই হবে, কিন্তু দুঃখের সাথে আমরা লক্ষ্য করেছি বেশ কিছু ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে ক্যাম্পাসে, যেটা লেভেল প্লেইং ফিল্ডের যেই কনসেপ্ট, সেই কনসেপ্টকে ভায়োলেট করছে। আজকে ফর্মালি প্রচারণা শুরু হয়েছে। আজকেও আমরা দেখেছি যে চারুকলায় আমাদের যে ব্যাকড্রপটা টানানো হয়েছিল সেটাকে আধা ঘন্টার ভেতরে খুলে ফেলা হয়েছে। কে খুলে ফেলেছে সেটা আমরা এখনো বের করতে পারিনি, আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করছি। কিন্তু এই ধরনের আচরণ, অর্থাৎ যদি কোনো একটা মতাদর্শকে পছন্দ না হয় সেটাকে ব্যালটের মাধ্যমে তিনি তার জবাব দিতে পারেন, সেটাকে আমরা অবশ্যই গ্রহণ করব। কিন্তু প্রচারণার যেহেতু অবারিত সুযোগ আজকে থেকে শুরু হচ্ছে ফর্মালি, সেই প্রচারণার সুযোগ যখন দেওয়া হচ্ছে না বা সেটিকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে, তখন আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এই জায়গায় ব্যবস্থা না নেন তাহলে সুষ্ঠুভাবে যে নির্বাচন বাস্তবায়নের যে প্রত্যাশা আমাদের ছিল, শিক্ষার্থীদের ছিল, সেটিতে ভাটা পড়তে পারে। জি তানভীর, আপনাদেরকে এই ধরনের কোনো চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে কিনা বা নির্বাচন হবে না এরকম আশঙ্কা আপনার মনেও আছে কিনা? চ্যালেঞ্জ সবাই ফেস করছে, আসলে আমাদের নানা সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। ছোটখাটো সমস্যা তো থাকবেই, যেহেতু একটা নির্বাচন, একটা বড় কর্মযোগ্য, সেখানে নানা ভুল ত্রুটি থাকবে, এটা খুবই স্বাভাবিক, এবং এটা আমরা এগুলোকে রাজনীতির অংশ হিসেবেই দেখি। কিন্তু আমরা নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য যতটা শক্তিশালী প্রভাব সেই ঘটনাগুলো দেখা উচিত, আমরা মনে করি সেগুলো নেই। এবং জাতীয়তাবাদী ছাত্রদল যেহেতু ডাকসু নির্বাচনের জন্য সর্বোচ্চ প্রস্তুতি শেষ করে ফেলেছে, সেখানে আমি মনে করি না কেউ আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে আরও ব্যাঘাত ঘটায়।
বা বিলম্বিত করার চেষ্টা করতে পারি। জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের সাথে থেকে ডাকসু নির্বাচন বাস্তবায়নের জন্য, আদায় করে নেওয়ার জন্য 9 তারিখ পর্যন্ত সর্বোচ্চ সক্রিয় ভূমিকা পালন করবে। জি, একেবারে শেষের দিকে এসে গেছি, অনেক কিছু শুনলাম, কিন্তু আপনারা যেহেতু এখন ছাত্র নির্বাচন করছেন, সামনের দিনে জাতীয় নির্বাচনে কোনো সময় অংশগ্রহণ করতে হতে পারে, তো সেই ক্ষেত্রে জানতে চাই যে সামনের দিনে জাতীয় নির্বাচনের একটা সম্ভাব্য ডেট ফেব্রুয়ারির কথা ভাবা হচ্ছে, সেই নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বলে মনে করেন, বা সেই নির্বাচনের বিষয়ে আপনার ভাবনা কি? যদি ডাকসু নির্বাচন ঠিকঠাক মতো শেষ হয়, তাহলে আসলে জাতীয় নির্বাচন যে ঘোষিত সময় সে অনুযায়ী শেষ হবে। আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার যে দীর্ঘদিন যাবৎ তাদের কার্যক্রম পরিচালনা করছে, তাদের সংস্কারের জন্য যৌক্তিক সময় ইতিমধ্যেই শেষ হয়েছে বলে আমি মনে করি, এবং আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের জন্য একটি যৌক্তিক সময়, এবং সেই সময়ের মধ্যেই হওয়া উচিত, এবং সারা বাংলাদেশব্যাপী সেই জনগণের মধ্যেও সেই চাহিদা আছে, এবং সেই পরিবেশ, নির্বাচনের পরিবেশও আছে বলে আমি মনে করি। অনেকদিন জাতীয় নির্বাচন নিয়ে আপনার ভাবনা শুনতে দেখুন, আমরা ছাত্র সংগঠন, আমরা কখনোই সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করি না। তবে যেহেতু রাজনীতির সাথে জড়িত এবং রাজনীতির বিষয়ে সচেতনতা রয়েছে আমাদের, ফলে আমরা এটা বলতে পারি যে আমি যতটুকু জানি সকল রাজনৈতিক দলগুলোর, জাতীয় রাজনৈতিক দলগুলোর একটা কনসেনসাস হয়ে গেছে যে প্রথম কোয়ার্টারেই, আগামী বছরের প্রথম কোয়ার্টারে নির্বাচন হতে পারে। তো আমরা মনে করি যে ডাকসু নির্বাচন এক্ষেত্রে একটা রোল মডেল হিসেবে ভূমিকা পালন করবে। এই নির্বাচন কিভাবে হচ্ছে, কতটা সুষ্ঠু হচ্ছে, সেটার উপর নির্ভর করবে জাতীয় নির্বাচন কীরকম হচ্ছে। তবে আমরা আশা করব যে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। বাহ, চমৎকার। আমরা আজকে বেশিরভাগ সময় গঠনমূলক আলোচনায় করেছি, মানে পুরোটা সময় আমরা গঠনমূলক আলোচনা করেছি, এবং ছাত্র রাজনীতি নিয়ে যে ইতিবাচকতাও হয় এবং দুটি দল পাশাপাশি বসে আপনারা নিজ নিজ দলের কথা বলতে পেরেছেন, সেটা আমার কাছে বেশ চমৎকার লাগে। তো সেই জন্যই এটিএন বাংলার দর্শক যারা আপনাদেরকে দেখছে, তাদের মধ্যে অনেকে ভোটারও হয়তো, তো সেক্ষেত্রে আমি একটু জানতে চাই যে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলে দিতেন তানভীর। এটিএন বাংলার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে, যারা আমাদের ভোটার তাদের উদ্দেশ্যে বলতে চাই যে, দীর্ঘদিন যাবৎ শিক্ষার্থীদের অধিকার আদায়ে, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে যারা কাজ করেছেন, গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা ভূমিকা পালন করেছেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনকে যারা ধারণ করেন, এবং 5 আগস্ট পরবর্তী সময়ে শিক্ষার্থীদের চাহিদাকে ধারণ করে যারা ইতিবাচক রাজনীতি চর্চা করছেন, আপনারা আপনাদের প্রতিনিধি হিসেবে তাদেরকেই বাছাই করবেন। এবং আমি মনে করি জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের সবগুলো পদপ্রার্থী আপনাদের সেই পছন্দের তালিকায় প্রথম থেকে থাকার মতো যোগ্য। মহিউদ্দিন, আমাদের দর্শক, আপনার সামনের দিনের ভোটার এবং জনগণ, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। জি, আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ রাজনীতির যে ধরনের ফ্রেমওয়ার্ক তৈরি করে গেছে, আমরা সেটি ভাঙতে চাই এবং আমরা সেটি ভাঙার জন্য চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহাবস্থান বজায় আছে, এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে পরবর্তী সময়গুলোতেও যাতে এ ধরনের কালচার জারি থাকে। এবং একই সাথে ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা দীর্ঘদিন যাবৎ ক্যাম্পাসে সরাসরি কাজ করার কোনো সুযোগ পাইনি, গত একটা বছর সময় পেয়েছি, এবং এই এক বছরে আমাদের যে কাজগুলো রয়েছে, আমাদের কথার চাইতে কাজগুলোর দিকে নজর দিয়ে আসলেই আমরা সেগুলো বাস্তবায়ন করতে পারি কিনা এটা বিবেচনা করে যদি আমাদের জন্য এগিয়ে আসেন, সেটি বরং আমাদের জন্য কল্যাণকর হবে। চমৎকার, বেশ ভালো লাগলো আলোচনা করে আপনাদের দুজনের সাথে। অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দর্শক, আজ আমরা কথা বললাম ডাকসু নির্বাচন 2025 নিয়ে, সেখানে প্রত্যাশা এবং চ্যালেঞ্জগুলো কি কি সেগুলো সবই শুনলাম, এবং আমরা যেটা আশা করি যে ছাত্র রাজনীতি আসলে সুষ্ঠু একটি পরিবেশে সম্পন্ন হবে, এবং ডাকসু নির্বাচনের যে তারিখ ধার্য করা হয়েছে সেই তারিখে আমরা ডাকসু নির্বাচন দেখতে পাবো। প্রত্যেকটা দল নিজ নিজ জায়গায় সহাবস্থান করে আসলে ছাত্রদের জন্যই কিছু ভাববেন এবং ক্যাম্পাসের ভালোর জন্য কিছু ভাববেন, সেটাই আসলে প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি এখানে।